আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, বিল্ডিং। আজকে আপনাদের সামনে একটি বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয় সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ মাঝে মাঝে আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসে যে আমার বিল্ডিংয়ে 12টি কলামের বিভিন্ন ধরনের সাইজ, বিমের বিভিন্ন সাইজ বলে কয়টি রড আছে এগুলি বলে আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার বিল্ডিংটি নিরাপদ কিনা। তো দেখা যায় যে প্রায় ক্ষেত্রে এই ধরনের উত্তরগুলা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো আপনারাও হয়তো অনেক সময় হতাশ হন যে ইঞ্জিনিয়ার স্যারকে একটা প্রশ্ন করলাম, প্রশ্নটার উত্তর দিল না। তো আসলে আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা বিল্ডিং ডিজাইন করি, আমরা কেন উত্তরগুলো দিতে পারি না সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটা যদি দেখেন একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। ভিডিওটির দৈর্ঘ্য আজকে বেশি হয়ে যাবে, কারণ যে বিষয় নিয়ে আলোচনা করব এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে। তাহলে আপনারা একটা বিল্ডিং কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, এই বিষয়গুলি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা একটা প্ল্যান আমরা এঁকেছি। এখানে দেখেন 1 2 3 4 আর এদিকে হচ্ছে 3টা 12টি কলামের একটি টিপিক্যাল প্ল্যান। এটা হচ্ছে কোনো বাসা বাড়ির না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলা কলাম, এটা মাঝে সিঁড়ি, এগুলা মনে করেন ঘর, এগুলা হচ্ছে বিম। আর এটাই ধরে নেন যে আমরা বিল্ডিংটি 5 তলা করব। এই যে 1 2 3 4 5 তলা, এটা হচ্ছে সিঁড়িঘর আর এটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। অর্থাৎ বিল্ডিং যখন করা হয় ওই বিল্ডিংয়ের পানি সরবরাহ করার জন্য আমরা সিঁড়িঘরের ওপরে একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক করে থাকি। তো গ্রামে গঞ্জে বা মফস্বল এলাকায় যিনারা বিল্ডিং করেন ছোটোখাটো, অনেকেই ওপরে গাজি ট্যাঙ্ক বা প্লাস্টিকের ট্যাঙ্ক বসিয়ে রাখেন। তবে বিল্ডিংয়ের যদি পার্মানেন্ট ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা চান তাহলে অবশ্যই আপনাকে সিঁড়িঘরের ওপরে একটি আরসিসি ওয়াটার ট্যাঙ্ক করতে হবে। তো এখন আসুন আমরা বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয়, কি কি থাকে সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো দেখেন, একটি বিল্ডিং যখন ডিজাইন করা হয়, বিল্ডিংয়ের একটা ফ্রেম স্ট্রাকচার থাকে। ফ্রেম বলতে কি, বিল্ডিংয়ের কলাম আছে, বিম আছে, ওপরের দিকে মাটির নিচের কথা বাদ দিলাম, ওটা পরে আসছি। কলাম, বিম, ছাদ, এইভাবেই তো একটার পর একটা বিল্ডিং হয়ে যায়, তাই না? তো একটি বিল্ডিং যখন আমরা করব, সেলফ ওয়েট, SW, সেলফ ওয়েট কি? সেলফ ওয়েট হচ্ছে বিল্ডিংয়ের একটা নিজস্ব লোড। অর্থাৎ কলাম হচ্ছে, কলামের বিভিন্ন ধরনের সাইজ আছে, তার উপরে বিম, বিমের সাথে ছাদ, এগুলার কিন্তু একটা নিজস্ব ওজন আছে। যেমন ছাদের থিকনেস মনে করেন 5 ইঞ্চ দিচ্ছেন, কেউ 6 ইঞ্চ দিচ্ছেন। প্রতি ইঞ্চ ছাদের থিকনেস যদি আমরা করি, সেই হিসেবে প্রতি 1 ইঞ্চিতে 12.5 পাউন্ড, 12.5 পাউন্ড হচ্ছে ছাদের ওজন 1 স্কোয়ার ফিটে। 1 স্কোয়ার ফিটটা কি এটা বোঝানোর জন্য দেখেন, 1 ফিট বাই 1 ফিট, অর্থাৎ এদিকেও মনে করেন 1 ফিট, এদিকেও 1 ফিট। এই 1 ফিটকে গুণ করলে 1 স্কোয়ার ফিট, বা বাংলায় যদি আমরা বলি 1 বর্গ ফিট বলে। তো 1 বর্গ ফিট ছাদের ওজন, মনে করেন আমার ছাদের থিকনেস যদি 6 ইঞ্চ হয়, তাহলে 12.5 গুণন 6 সমান হচ্ছে 75 বা 75 পাউন্ড। এখন আমরা আসলে কেজিতে শুনতে অভ্যস্ত, তো মোটামুটি ধরে নেন 2 পাউন্ড সমান 1 কেজি, এইটা একটা হিসাব ধরে নেবেন। তো বিল্ডিংয়ের যে কলাম এবং ছাদ এবং বিম, এটার একটা নিজস্ব ওজন থাকে। যে ওজনগুলো মনে করেন, এই যে এখানে কলাম আছে, এই বিভিন্ন কলামগুলানে ইঞ্জিনিয়ারিং যে রোল সেই অনুযায়ী ভাগ হয়ে চলে যায়। তো এখন আমরা জানবো ডেড লোড কি। এখানে যেমন ডেড লোড আছে, ডেড লোডও হচ্ছে যেসব লোডগুলা স্থির, যেটা মুভ করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না। যেমন ছাদের লোড, এটা একটা ডেড লোড। কোনো আলমিরা বানাচ্ছেন, এটাও একটা ডেড লোড। ফ্লোর ফিনিশ, অর্থাৎ ছাদ ঢালাই করার পরে আমরা যখন বাড়ির ফিনিশিং দিই, সেখানে টাইলস লাগাই, বিভিন্ন জিনিস লাগাই, সেগুলো হচ্ছে ডেড লোড। তো এই ডেড লোড আমরা যখন বিল্ডিংয়ের ডিজাইন করি এটার হিসাবে ধরে নিই। তারপরে মেম্বার লোড, ML হচ্ছে মেম্বার লোড। মেম্বার লোড কোনটা? আমরা যখন বাড়ি করি অবশ্যই আমাদেরকে ব্রিক ওয়াল গাঁথতে হয়, 5 ইঞ্চ অথবা 10 ইঞ্চের যে গাঁথনি সেটা দিয়ে ঘর বানাই। সেই লোডগুলা যদি বিমের উপর থাকে তখন আমরা সেটাকে মেম্বার লোড হিসেবে দিয়ে দিই। তারপরে হচ্ছে PW, মানে পার্টিশন ওয়াল লোড। অর্থাৎ এই ধরনের ওয়ালগুলা বিমের উপর থাকবে না। দেখা যায় যে অনেক সময় আপনারা নিচে একরকম করেছেন, যেখানে বিমের ওপরে ওয়ালগুলো আছে, কিন্তু দোতলায় গিয়ে নিজে বাড়ি বানাবেন, রুমটা একটু বড় করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে বিমের ওপর লোডগুলা পড়ছে না, ওয়ালগুলা পড়ছে না, সেটা চলে যাচ্ছে ছাদের ওপরে। তখন এই
লোডগুলোকে আমরা পার্টিশন লোড বলি, ছাদ থেকে এটা নিয়ম অনুযায়ী ভাগ হয়ে যায়। তারপরে আমরা আসি লাইভ লোড। এই লাইভ লোডটা কি? লাইভ লোড হচ্ছে যে লোডগুলো চলাচল করে, এই যে আমরা যেমন মানুষজন বসবাস করি, ঘরের মধ্যে মানুষ আসছে, একজন দুজন আসতে পারে, 10 জনও আসতে পারে, যা বিভিন্ন ফার্নিচার রাখছেন, একটু পরে সরায় দিচ্ছেন, এই সব লোডগুলোকে লাইভ লোড বলে। তো মজার বিষয় হচ্ছে এই লাইভ লোডগুলো কিন্তু বিভিন্ন ধরনের আছে। আমরা যে বিল্ডিং করি, আমরা যে সব বিল্ডিংয়ে বসবাস করি, এটাকে রেসিডেন্সিয়াল বিল্ডিং বলে। স্কুল বিল্ডিংয়ে বাচ্চারা পড়ালেখা করে, আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে, সেটা হচ্ছে স্কুল বিল্ডিং। ফ্যাক্টরি বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, দোকানঘর করে বিভিন্ন জায়গায় ভাড়া দিচ্ছেন। তো এই লাইভ লোডগুলো কিন্তু এই বিল্ডিংয়ের ক্যাটাগরি অনুযায়ী এক এক ধরনের। যেমন আপনার যদি বাসা বাড়ি হয়, সেই জায়গায় 1 স্কোয়ার ফিটের লাইভ লোড 40 পাউন্ড ধরলেই হবে। আবার এটা যদি কমার্শিয়াল হয়ে যায়, 60 থেকে 125 PSF পর্যন্ত চলে আসে। কেউ যদি দোকান হিসেবে ব্যবহার করে, কারণ একটা বাসা বাড়িতে দেখেন আমরা শুধু মানুষজন বসবাস করি, কিন্তু এটাই যদি দোকান হিসেবে ভাড়া দেন, দোকানে বিভিন্ন ধরনের মালামাল থাকতে পারে, স্ট্যাক করে দিতে পারে, লাইব্রেরি হলে বই টই অনেক কিছু রেখে দিতে পারে। তো এইখানে লোডগুলো অনেক সময় বেড়ে যায়। তো এই লোডগুলোকে পুরো ক্যালকুলেশন করার পরে যে প্রতি তলায় এই আমার কলামে কত করে লোড আসছে, এই যে কলাম, এই কলাম এগুলো আসছে, আবার ফ্লোর অনুযায়ী কত তালা আসছে, তখন এই প্রত্যেক কলামের অনুযায়ী এখানে লোড আসে। এটার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল লোড বা পরিবেশগত লোড। তা আমাদের দেশে পরিবেশগত লোডটা কি আছে? আমরা যেটা ধরি মূলত সিসমিক লোড আর উইন্ড লোড। সিসমিক লোডটা কি? সিসমিক হচ্ছে এই যে ভূমিকম্প হচ্ছে না, এটাই হচ্ছে সিসমিক। তো এই সিসমিক লোড যখন আমরা দেখব, আমাদের যে বাংলাদেশকে, আমাদের যে বিল্ডিং বানানোর জন্য আমরা যারা ডিজাইনার, আমাদের একটা গাইডলাইন আছে, যেটা হচ্ছে বিএনবিসি। এটা আমি অনেকবারই বলেছি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই কোড মেনেই কিন্তু আমাদেরকে বিল্ডিং করতে হয়, এবং এইখানেই সব কিছু বলা আছে যে বিল্ডিং কোন ধরনের হলে কি পরিমাণ লোড ধরতে হবে, কোথায় কতটুকু উইন্ড বা সিসমিক ভূমিকম্পের বিষয়গুলো বিবেচনা করতে হবে। তো আমাদের বিএনবিসি অনুযায়ী বাংলাদেশকে 4টা সিসমিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সিসমিক জোনে, যেমন সিসমিক জোন 1, সিসমিক জোন 2, সিসমিক জোন 3 এবং সিসমিক জোন 4। তো বিভিন্ন যে বাংলাদেশের এলাকাগুলো, যেমন সিলেট, সুনামগঞ্জ, এই এলাকাটা খুব রিস্কি, হাই রিস্ক জোন, এটা হচ্ছে জোন 4 এর আন্ডারে। তো সেই সিসমিক জোন লোডটাকে আমাদের বিবেচনা করতে হবে বিল্ডিংটাকে ঠিকমতো টিকাতে গেলে। তারপরে কি? উইন্ড লোড। বাংলাদেশের যে 64টা জেলা আছে, প্রত্যেকটা জেলার উইন্ড লোড এক এক রকম, অর্থাৎ বাতাসের যে গতিবেগ এইটা বিভিন্ন ধরনের আছে। একটা বিল্ডিং যখন দাঁড়াবে, দেখেন একটা বিল্ডিংয়ের এই যে লোডগুলো আমরা বললাম, সেলফ ওয়েট, ডেড লোড, মেম্বার লোড, পার্টিশন, লাইভ লোড, এগুলা কিন্তু আসলে উপর থেকে নিচের দিকে দেয়। আর এই যে এনভায়রনমেন্টাল লোড যেটা সিসমিক এবং উইন্ড, এটা কিন্তু বিল্ডিংকে সাইড থেকে ধাক্কা দেয়। তাই বিল্ডিং কিন্তু অ্যাকচুয়ালি ফেল করবে যদি করে আমার এই লোডের কারণেই মূলত। তো একটি বিল্ডিং করার পরে শুধু দাঁড়িয়ে থাকা মানেই কিন্তু দাঁড়িয়ে থাকা না, এইটা যখন ভূমিকম্প বা ঝড় বাতাস এগুলো হবে, সেই সময় যেন বিল্ডিংটা ঠিকমতো দাঁড়িয়ে থাকে, সেই হিসাবেই কিন্তু বিল্ডিং ডিজাইন করতে হয়। তা এখন এনভায়রনমেন্টাল লোডের যেটা বললাম সিসমিক এবং উইন্ড, এছাড়াও কিন্তু আমাদের আরও কিছু এনভায়রনমেন্টাল লোড আছে। যেমন শীতপ্রধান দেশ যদি হয়, অনেক সময় বরফ পরে বরফ জমে যায়, এটাও কিন্তু একটা এনভায়রনমেন্টাল লোড। আবার আমাদের দেশে মনে করেন যে আমাদের যে রেন ওয়াটারের পাইপ, যেটা পানি নামে বিল্ডিং থেকে, এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে ছাদে পানি জমে যায়, এটাও একটা বিবেচনা করতে হবে। অনেক সময় অনেকে গার্ডেনিং করতে চান শখ করে, যে না আমার ছাদে সুন্দর করে বাগান করব, এরও একটা লোড আছে। তো কেউ যদি গার্ডেন করতে চান, অবশ্যই ডিজাইনারকে আগেই বলে দেবেন, তাহলে ডিজাইনার সেই হিসাবে লোডগুলা ক্যালকুলেশন করবে। এছাড়াও বিল্ডিংয়ের আরও কয়েকটা বিষয় আছে, যে আমাদের বিল্ডিংটা আসলে কোথায় হচ্ছে। আমরা নর্মালি সিসমিক জোনের পরেও 2টা জোন আছে, একটা হচ্ছে নর্মাল জোন আর একটা কোস্টাল জোন, যেখানে আমাদের ক্লিয়ার কাভারের একটা ব্যাপার আছে। নর্মাল জোন বলতে সাধারণ যে এলাকাগুলো, যেখানে আমরা মাটির নিচে 2.5 থেকে 3 ইঞ্চ এবং মাটির ওপরে আমরা 1.5 ইঞ্চ ক্লিয়ার কাভার, কলাম, বিম এগুলো দিয়ে থাকি। কিন্তু কোস্টাল জোনে বাতাসের স্যালাইনিটি বা আর্দ্রতা থাকার কারণে আমরাকে কিন্তু 2 ইঞ্চ ক্লিয়ার কাভার সুপার স্ট্রাকচার, অর্থাৎ মাটি থেকে ওপরের স্ট্রাকচারে প্রোভাইড করতে হয়, অর্থাৎ কলাম,
এবং বিম এগুলো মিনিমাম 2 ইঞ্চ ক্লিয়ার কভার দিতে হয় এবং মাটির নিচে 3 ইঞ্চ দিতে হয়। তো যাই হোক, এত কিছু বিবেচনা করার পরে আমাদের এই কলামে মনে করেন লোড আসে, হয়তো এই কলামে ধরে নেন হয়তো 100 টন আসলো, এই কলামে হয়তো 200 টন আসলো, এটাও 200, এটাও 100। এইভাবে অ্যানালাইসিস করার পরে বিল্ডিংটা ভূমিকম্পর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ঠিকমতো টিকে আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে আমরা তখন লোড পাই। কারণ দেখেন, আমরা যারা বিল্ডিং করি, আমরা কিন্তু চাইলেই একটার পর একটা বিল্ডিং করতে পারি না। আমাদের প্রত্যেকে দেখেন জীবনের যে গচ্ছিত সম্পদ, কষ্ট করে যে টাকা পয়সা আমরা উপার্জন করি, সেটা দিয়েই আমরা চাই যে একটা সুন্দর বসবাসযোগ্য বিল্ডিং তৈরি করি। এই বিল্ডিং তৈরি করতে গেলে সেখানে যাতে আপনি নিরাপদে ঘুমাতে পারেন, নিশ্চিন্তে ঘুমাতে পারেন, সেই চিন্তা করেই কিন্তু একজন ভালো ডিজাইনারকে দিয়ে বিল্ডিং ডিজাইন করেই তবে আপনার বিল্ডিং করা উচিত। তো যাই হোক, এখন এখানে যে লোডটা আসে, এই লোডটাকে কি করতে হবে, আমাদেরকে মাটির নিচে ট্রান্সফার করে দিতে হবে, স্থানান্তর করতে হবে। এখন স্থানান্তর করতে গেলে কি করতে হবে, আমাদের ফাউন্ডেশন দিতে হবে। আপনারা তো জানেন ফাউন্ডেশন হচ্ছে, অনেকে ফুটিং দেন, অনেকে পাইল করেন। এখন এটা কিভাবে আসে, এটাও আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই। ফাউন্ডেশন হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, এই যে এখানে দেখেন, আর আরেকটি হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন কোনগুলা? শ্যালো ফাউন্ডেশন হচ্ছে নর্মালি 5-6 ফিট মাটি কেটে ফুটিং অথবা কম্বাইন্ড ফুটিং অথবা ম্যাট দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে মাটি খুবই খারাপ উপরের লেয়ারের, সেখানে লোড নিতে পারছে না। তখন আমরা এটা পাইল করে মাটির নিচে 50 ফিট, 60 ফিট, 100 ফিট গিয়ে তারপরে সেই পাইলের উপরে পাইল ক্যাপ করে যে ফাউন্ডেশন দিচ্ছে, এগুলাকে আমরা ডিপ ফাউন্ডেশন বলি। তো এই ফাউন্ডেশন পাইলেরও অনেক ভাগ আছে, প্রিকাস্ট পাইল আছে, কাস্টিং সেতু পাইল আছে। আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, এখন যে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশনের। অনেক সময় আমার কাছেও অনেকে বলেন যে ভাই, আমার মাটি খুবই ভালো, কোনো সয়েল টেস্ট করার দরকার নাই, একটা ডিজাইন করে দেন ধরে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ইঞ্জিনিয়ার বা অনেক লোকজন মিস্ত্রিকে দিয়েও করিয়ে নিচ্ছেন। এখন দেখেন, মনে করেন একটি কলামে আপনার লোড আসছে 100 টন, আর আপনার মাটির যে ভার বহন ক্ষমতা বা বেয়ারিং ক্যাপাসিটি 1 TSF, মানে 1 টন প্রতি স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট কি আগেই বলেছি, 1 ফিট বাই 1 ফিটকে 1 স্কোয়ার ফিট বলে। তো এখন এখানে দেখেন, আপনার যদি 1 TSF হয়, তাহলে পরে কত ফুটিং সাইজ কত লাগবে, 100 ভাগ কত 1, এটা যদি করে 100 স্কোয়ার ফিট, তার মানে ফুটিং সাইজ 10 × 10 দিলেই চলবে। এটাই যদি আপনার 2 TSF হয়ে যায়, তখন 50 স্কোয়ার ফিট লাগবে, তখন আপনার কি হবে, ফুটিং সাইজ কমে যাবে। তাই অনুমান নির্ভর কোনো কাজ করবেন না, অবশ্যই আপনারা সয়েল টেস্ট করবেন। একটা সয়েল টেস্ট করতে 2টা বা 3টা বোরিং করতে খুব বেশি টাকা খরচ হয় না। কিন্তু দেখেন, আপনার মাটি খুবই ভালো, কিন্তু সেখানে 1 TSF ধরে বা 1 TSF ধরে ডিজাইন করে দিল, সেখানে আপনার ফুটিং সাইজ মনে করেন 10/10 চলে আসলো, কিন্তু লাগতো আসলে আপনার 7/7। তাহলে কি হলো, একটা ফুটিংয়ের টাকা থেকেই কিন্তু আপনার সয়েল টেস্ট করার পরেও টাকা বেঁচে যেত, যে পরিমাণ খরচ হয়েছে, সেখানে যে পরিমাণ কংক্রিট গেছে, যে পরিমাণ রড গেছে, এই হিসাব করলে আপনার কিন্তু টাকা বেঁচে যেত। আপনারা যদি সয়েল টেস্ট না করে বিল্ডিং করেন, 3টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে, হয় আপনার টাকা বেশি খরচ হবে, 2 নাম্বার হচ্ছে এটা সমান সমানও হয়ে যেতে পারে আন্দাজের উপর করতে গিয়ে, তৃতীয় হচ্ছে সবথেকে ডেঞ্জারাস, যেটা মারাত্মক, যদি আপনার কমে যায়, অর্থাৎ যে পরিমাণ লোড আছে, আপনার মনে করেন মাটি খুবই খারাপ, ফুটিং সাইজ ছোট হয়ে গেছে, তাহলে বিল্ডিং বসে যাবে, ক্র্যাক হবে, বিভিন্ন জায়গায় ফাটল ধরবে, আপনার কষ্টে উপার্জিত টাকার অপচয় হয়ে যাবে, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। এই জন্যই আপনাকে অবশ্যই সয়েল টেস্ট করে বিল্ডিং করতে হবে। তো এখন এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই হয়তো জানেন না যে একটা বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয়। আপনারা মনে করেন যে ইঞ্জিনিয়ার মানেই আমি জিজ্ঞেস করব সাথে সাথেই বলে দেবে। যেমন হয়তো মনে করেন ডাক্তারের কাছে গেলেন অসুখ নিয়ে, ডাক্তার 5 মিনিটের মধ্যে দেখে আপনাকে মিনিমাম কিছু ওষুধ দিয়ে দিতে পারবে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের পক্ষে কখনোই এইভাবে বলা সম্ভব না যে আপনি বললেন আপনার 30 ফিট বাই 40 ফিট জায়গা, কয়টা কলাম লাগবে, কোন কলামে কয়টা রড লাগবে, বসে বসে ইনস্ট্যান্ট সাথে সাথে কখনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না। এই ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে ক্যালকুলেশন। এখানে বিভিন্ন লোডগুলা নিয়ে এত কিছু লোডের হিসাব করে বিল্ডিং টিকবে কি টিকবে না এইসব বিবেচনা করার পরে তারপরে কিন্তু ফাউন্ডেশন ঠিক করা হয়। তারপরেও আপনার সয়েল টেস্ট রিপোর্ট লাগবে,
মাটি কেমন, যে লোডগুলো আসলো এটা কিভাবে ট্রান্সফার হবে, বিল্ডিংটা টিকবে কি টিকবে না, কতটুকু উঁচু করতে হবে, বিভিন্ন বিষয় বিবেচনা করার পরে কিন্তু ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং অনেক সময় এটাও দেখেছি যে অনেক মালিক বলে থাকেন যে না আমার বিল্ডিং খুব শক্তপোক্ত করতে হবে, পাইল লাগুক আর না লাগুক পাইল দিতে হবে। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো আসে, একজন বিল্ডিং ডিজাইনারকে তার নিজস্ব চিন্তাধারায় সিদ্ধান্ত নিতে দেবেন। আপনারা কোনো সিদ্ধান্ত নিজের থেকে চাপিয়ে দেবেন না। আপনারা ক্লায়েন্ট হিসেবে যেটা বলতে পারবেন, যেহেতু আপনি বিল্ডিংয়ের মালিক, আপনার চাহিদা কী কী, আপনি কী কী চান একটা বিল্ডিং ডিজাইনে। আমি ইতিপূর্বে আমার ভিডিওতে বলেছি একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে 4জন ব্যক্তির সরাসরি ইনভলভমেন্ট আছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন আর্কিটেক্ট যিনি প্ল্যান করেন কোথায় কোন রুম, কোথায় কি হবে, আলো বাতাস যাবে কি না, বাসাটা আপনার স্বাস্থ্যসম্মত হবে কি না। আর স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার যেটা আমি করে থাকি, ওনার মেন দায়িত্ব হচ্ছে বিল্ডিংটাকে আপনার সেই জায়গায় টিকিয়ে রাখা। আপনার ভূমিকম্প হোক, ঝড় হোক, সাইক্লোন হোক, বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিল্ডিংটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা, এটাই হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ। এবং এর সাথে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের বিষয়গুলো আছে। তো আজকে আপনাদের সামনে অনেক কিছুই আলোচনা করা হলো। তো আশা করি এই আলোচনা থেকে একটি বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয়, ইঞ্জিনিয়াররা কেন সঙ্গে সঙ্গে বলতে পারে না, এবং আপনারা এরপরে মিস্ত্রিদের দিয়ে মানে হিসাব নিকাশ ছাড়াই বিল্ডিং ডিজাইন করবেন কি না বা কিভাবে করবেন, এই বিষয়ে একবার হলেও চিন্তা করে দেখবেন। তো ভিউয়ার্স, আজকে এই আলোচনার উদ্দেশ্যই হচ্ছে একটি বিল্ডিং কিভাবে ডিজাইন হয় সে সম্পর্কে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার। তো আশা করি আপনারা বিষয়টি পুরোপুরি বুঝেছেন এবং আপনারা বিল্ডিং ডিজাইন করতে চাইলে অবশ্যই একজন ভালো ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে আপনার একটি কস্ট ইফেক্টিভ বিল্ডিংয়ের ডিজাইন করে দিতে পারে। কস্ট ইফেক্টিভ বলতে যেটা আমি বোঝাই, এর আগেও বারবার বলেছি, আপনার খরচও কম হবে, বিল্ডিংয়ের স্ট্যাবিলিটিও থাকবে, মজবুতও থাকবে। আর বিল্ডিং যখন কনস্ট্রাকশন করবেন অর্থাৎ বাস্তবায়ন করবেন, সে সময় অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার রাখবেন। দক্ষ এবং অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার রাখলে আপনার কনস্ট্রাকশন কস্ট এমনিতেই অনেক কমে যাবে এবং আপনার সেই সাথে কাজের গুণগত মানও ঠিক থাকবে। তো ভিউয়ার্স, এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।